র্যাডার জ্যামার দিয়ে ইরান কি কোনো কিছু করছে? এরপর থেকেই সেই বিমানটি রাডার থেকে উধাও হয়ে গেছে। সেই F-35কেও কিন্তু ইরান ধ্বংস করেছে। আমেরিকানরা এই বোঝা নিতে পারছে না। ট্রাম্পের সঙ্গী সাথীরা বলছেন তাদের এখন পিছিয়ে আসা ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হয় না। চর্চা ডিকোডে স্বাগতম। ইরান যুদ্ধে জড়িয়ে আমেরিকা ঠিক কতটা সঠিক অবস্থানে আছে কিংবা কতটা সঠিক অবস্থানে নেই সেই বিবেচনার সময় অনেকটা এসে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প নতুন করে চিন্তায় পড়েছেন তার বাংকার বাস্টার নিয়ে। ওদিকে চীনে ইরানের প্রতিনিধি দল আজ মিটিং করবে, সেখানে কি আলোচনা হয় সেটি নিয়ে আমরা পরে জানতে পারবো। হরমুজ প্রণালীতে যে প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সব মিলে আসলে আমেরিকার বানানো ক্ষেপণাস্ত্র কিংবা অস্ত্র ইরানের হাতে চলে গেছে। সব মিলে আমেরিকা কতটা চাপে আছে, ইরান কি ভাবছে, সব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগতম। শুরুতেই প্রজেক্ট ফ্রিডম নিয়ে জানতে চাই, হঠাৎ করে কেন এটি সাময়িক স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট? দেখুন, প্রথমে আপনি যেটা বললেন সে সবগুলোই কিন্তু ঠিক, যে আমেরিকার অবস্থান কোন জায়গায় আছে। আমি যদি এই মুহূর্তে আপনার নিউ ইয়র্ক টাইমসের একটা লিড, তারা যে একদম সবচেয়ে উপরে প্রধান সংবাদের শিরোনামটা পড়ি, সেটা তাদের একটা অ্যানালিসিস বলছে যে হোয়াইট হাউস ইনসিস্ট ইরান ওয়ার ইজ ওভার ইভেন হোয়াইল মিসাইল ফ্লাই। আচ্ছা, তার মানে ইরান এর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে ইউএই বা সংযুক্ত আরব আমিরাতের তেলের ডিপোতে বা তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে, যে অভিযোগটা উঠেছে সেটা সত্ত্বেও আমেরিকা চাচ্ছে যে এই মুহূর্তে যুদ্ধ যেন শেষ করা যায়, কারণ আমেরিকানরা এই বোঝা নিতে পারছে না। এর পেছনে কতগুলো কারণ। আপনি যদি জাস্ট গতকালকের ঘটনা, আমেরিকার এক ধরনের কিন্তু বিমান আছে যে বিমানগুলোকে বলা হয়, এটা বোয়িং কোম্পানির বিমান, বলা হয়ে থাকে যে এগুলো হচ্ছে মোবাইল পেট্রোল পাম্প। আচ্ছা, তার মানে তারা আকাশে বিমানে যে যুদ্ধ বিমানগুলো ওড়ে সেই রিফুয়েলিং করে। তা এই যুদ্ধ বিমান গতকাল ইউএই থেকে একটি মার্কিন বিমান উড়ে কাতারের দিকে যাচ্ছিল। হঠাৎ করে বিমান থেকে একটা সংকেত পাঠানো হয়, যে সংকেতটা হচ্ছে ডবল ডিজিটের 7700। এর অর্থ হচ্ছে যে আমরা প্রচণ্ড বিপদে পড়েছি। এরপর থেকেই সেই বিমানটি রাডার থেকে উধাও হয়ে গেছে। এই বিমানগুলো অত্যন্ত দামি এবং ব্যয়বহুল, এবং এটা ইচ্ছা করলেই এটা উৎপাদন করা যায় না। তো এইরকম একটা বিমান কোথায় গেছে কেউ কিন্তু এখন বলতে পারছে না। এটা গিয়ে ভেঙে সাগরে পড়লো নাকি এবং সেখানে যারা চালাচ্ছিলেন তারা কি অক্ষত আছেন, কেউ কিন্তু কিচ্ছু জানে না। আচ্ছা, এমনকি উঠেছে যে মানে প্রশ্ন উঠেছে, তাহলে কি র্যাডার জ্যামার দিয়ে ইরান কি কোনো কিছু করছে, যে যার ফলে এর আগে তারা আমেরিকার অনেকগুলো বিমানকে কিন্তু ধ্বংস করেছে ভূপাতিতে, এমনকি আকাশে ওড়া যে সবচেয়ে আমেরিকার দুর্লভ বিমান, যুদ্ধ বিমান বলে যেটি পরিচিত F-35, সেই F-35কেও কিন্তু ইরান ধ্বংস করেছে। তো এইরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে ট্রাম্প যে সিদ্ধান্তের কথা ঘোষণা করছেন, সেই সিদ্ধান্তের প্রতিফলন কিন্তু নিউ ইয়র্ক টাইমসের এই শিরোনাম। সেই ট্রাম্প কেন তিনি একটি হঠাৎ করে নৌ অবরোধ দিয়ে তিনি ঘোষণা দিলেন যে এই অপারেশন ফ্রিডম নামে আরেকটি নতুন অপারেশন হবে। সেই অপারেশনের বক্তব্যটা কি? বক্তব্য হচ্ছে যে হরমুজ দিয়ে যাবতীয় যে জাহাজগুলো যাবে আসবে সবগুলোকেই আমেরিকান নৌবহর বা নৌবাহিনী নিরাপত্তা দিয়ে বের করে বা ঢুকিয়ে দিয়ে আসবে। কিন্তু দেখা গেল যে এইটা শুরু হওয়ার পরে একটি জাহাজ দাবি করেছে যে তারা হরমুজ থেকে বেরিয়ে এসেছে, কিন্তু আসলে হরমুজ থেকে তারা বেরিয়ে আসেনি। মানে বেরিয়ে আসলেও এখন ইরানকে পয়সা দিয়ে বেরিয়েছে নাকি বেরোয়নি সেটা হয়নি। দুটো জাহাজের উপর ইরান হামলা চালিয়েছে, সে সঙ্গে সঙ্গে তারা হরমুজ থেকে আবার ছেড়ে যে জায়গা থেকে এসেছিল সেই জায়গায় চলে গেছে। সুতরাং এই যে কথাটা আপনার ট্রাম্প বলছেন বা ট্রাম্পের সঙ্গী সাথীরা বলছেন, তাদের এখন পিছিয়ে আসা ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হয় না। এই যে বেইজিংয়ে আজকে চীন এবং ইরান মিটিংয়ে বসছে, এখান থেকে কীরকম কী সিদ্ধান্ত আসতে পারে হঠাৎ করে মিটিংটাও সব মিলিয়ে? ধরুন কিছুদিন বাদে আর কি মানে সপ্তাহ দুয়ের মধ্যেই
আপনার ডোনাল্ড ট্রাম্পের কিন্তু বেইজিং সফর করার কথা, সেখানে তার শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথা। এক্ষেত্রে চীনও একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে। চীন কিন্তু পেছনে পেছনে যে আমরা সামনে দেখছি যে পাকিস্তান একটা মধ্যস্থতাকারীর ভূমিকায় পালন করছে যে এই ইরান এবং আমেরিকার মধ্যে, সেখানে কিন্তু পাকিস্তানের পক্ষে ফুল সাপোর্ট কিন্তু চীনের আছে এবং চীনই কিন্তু ইরানকে রাজি করিয়েছিল যে আলোচনার টেবিলে আসার জন্য। আচ্ছা। ফলে ইরান নিশ্চয়ই চীনের কাছ থেকে পরামর্শ পাবে, বন্ধু পাবে, কারণ এই মধ্যপ্রাচ্যে চীন, রাশিয়া, ইরান এদের সবার শেষ একটা ঘাঁটি ছিল কিন্তু সিরিয়া। সিরিয়ার সরকার বাশার আল আসাদের সরকার যখন পতন ঘটল, সেই সরকারের পতন ঘটার পরে এখন কিন্তু আর মধ্যপ্রাচ্যে ইরান যদি না থাকে, ইরান যদি টিকতে না পারে, তাহলে ওই পুরো ভূখণ্ড জুড়ে আর কোনো শক্তি কিন্তু চীন বা রাশিয়ার থাকবে না। সুতরাং চীন বা রাশিয়ার নিজের স্বার্থেই কিন্তু ইরানকে টিকিয়ে রাখতে হবে, এইটা তারা জানেন। এবং শি জিনপিংয়ের সঙ্গে বা তার সরকারের সঙ্গে যে আলোচনা হবে, সেই আলোচনায় কিন্তু আপনার আমেরিকা যে ব্যাকফুটে চলে গেছে, এই জিনিস কিন্তু আপনি মানে এটা পরিষ্কার। এবং সেই পরিষ্কার আরও হচ্ছে যে ইরানের কথায় ইরান কিন্তু আমেরিকার চেয়ে অ্যাগ্রেসিভ টোনে কথা বলে যাচ্ছে যে আপনার এই ইরান মানে একটা নমনীয় নতজানু ভাব, এইটা কখনোই ছিল না, সে যুদ্ধের প্রথম দিন থেকে ছিল না, এখন তো আরও নেই। সেলিম খান, আমরা আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে দেখলাম যে আমেরিকার প্রযুক্তির GBU-57 বাংকার বাস্টার ইরানের কাছে আছে। ইরান এটা দাবি করেছে যে তারা এটা অক্ষত উদ্ধার করেছে। এটা আসলে কতটুকু সত্য? আর যদি ইরানের কাছে এটা থেকে থাকে, তাহলে আমেরিকার যে অস্ত্র ভান্ডার কিংবা আমেরিকার যে প্রযুক্তি, সেটা কি ফাঁস হয়ে যাবে কিনা? একটা মানে আমেরিকা এবং মিলে, ইসরায়েল মিলে শেষ দফায় কিন্তু এই যে 40 দিনের যুদ্ধে প্রায় মানে 15 থেকে 20 হাজার বার হামলা চালিয়েছে এবং নানা ধরনের অস্ত্র। আর এই যে আপনি যে বাংকার বাস্টার বোমার কথা বললেন, এই বাংকার বাস্টার বোমাটা কিন্তু ফেলা হয়েছিল আগে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, যেখানে আমেরিকা ইসরায়েলের পক্ষ থেকে তা ইরানের আপনার পারমাণবিক ঘাঁটিতে বা পারমাণবিক পরীক্ষাগারের উপরে বাংকার বাস্টার বোমা ফেলেছিল তার B-52 বোম্বার দিয়ে। এই B-52 বোম্বার দিয়ে যে বোমাগুলো ফেলানো হয়েছিল, বাংকার বাস্টার বোমা, এর মধ্যে অনেকগুলোই ছিল অবিস্ফোরিত। এবং অবিস্ফোরিত বোমাগুলোর এই প্রযুক্তি থাকে যে এগুলো যদি বিস্ফোরণ না ঘটে থাকে, তাহলে এটা অটোমেটিক্যালি বিস্ফোরিত হয়ে যায় বা মানে দূর থেকে এটাকে বিস্ফোরণ ঘটিয়ে ফেলা হয়, কারণ এটা যাতে কোনোভাবে শত্রুর হাতে না পড়ে। কিন্তু ইরান দাবি করেছে যে তাদের হাতে 4টি বাংকার বাস্টার এই যে এক একটার ওজন হচ্ছে 30,000 পাউন্ড, তার মধ্যে এই এত শক্তিশালী। এবং মাটির অনেক গভীরে, মাটি শুধু না, পাথরের, গ্রানাইট পাথরের অনেক গভীরে গিয়ে এই বাংকার বাস্টার মানে বিস্ফোরণ ঘটাতে পারে। এই রকম একটা জিনিস ইরান হাতে পাওয়ার পরে সেইটাকে তারা যেটা করেছে সেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে। রিভার্স ইঞ্জিনিয়ারিংটা কি? যে প্রকৌশল বা যে ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়ে এটি তৈরি হয়েছে, সেইটার মানে উল্টো পথ এটা তৈরি হয়েছে। এটা খুলে এইটার যে প্রকৌশল সেটা জানানো। একটা হচ্ছে যে আপনি এটা সবাই প্রায় করে, এবং ইরান যে একটা উন্নত মানের দেশ, সবাই মনে করতো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মুখে দাড়ি, মাথায় পাগড়ি দেখে এটা একটা মোল্লাতন্ত্রের দেশ। আসলে কিন্তু আপনি যদি ইরানের প্রেসিডেন্ট থেকে শুরু করে, পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, স্পিকার থেকে শুরু করে সবাইকে দেখবেন কেউ বড় চিকিৎসক পেজেশকিয়ান, তিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আপনি এই যে তাদের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি, তিনি পাইলট, তিনি একাধিক সাবজেক্টের উপর তার দখল প্রচণ্ড। এই রকমের মানে খুবই শিক্ষিত, এবং শুধু মানে তারা ইরান থেকে শিক্ষিত হয়েছে এমন না, তারা কিন্তু বাইরেও লেখাপড়া করেছে। তো ইরানে আজকে যে একদম উপরে যে আয়াতোল্লাহ আছেন, আয়াতোল্লাহর পরে যারা আছেন, তারা কিন্তু সবাই খুবই শিক্ষিত, এবং বরং বলা যায় যে অন্যান্য দেশগুলোতে যারা আছে, যে আমেরিকার লোকজনের শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তোলা যায়, অন্য জায়গায় প্রশ্ন তোলা যায়, কিন্তু ইরানের একটা মানে একটা শিক্ষার একটা লেভেল না থাকলে আপনি ওইখানে যেতেই পারবেন না।
আচ্ছা। আপনার ধর্মীয় শিক্ষা তাদের লাগবে, কিন্তু ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষা কিন্তু তাদের প্রত্যেকের আছে। তো ওরা যে ইলেকশন মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো, করে যে ফল পেয়েছে তার ইয়ে হলো, তারা ওই বাংকার বাস্টার বোমা হয়তো না তৈরি করতে পারে, কিন্তু বাংকার বাস্টার থেকে কিভাবে সুরক্ষা পাওয়া যাবে বা কিভাবে বাংকার বাস্টার বিস্ফোরণের পরেও যে আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, এই তত্ত্ব কিন্তু এই ইরান শিখে গেছে। এবং সবচেয়ে তাদের ভয় হচ্ছে যে এটা শুধু ইরানের কাছে এককভাবে থাকবে এমন না, ইরান তার দুই বন্ধু আমি এটাই আপনাকে জিজ্ঞাসা করতাম যে আমেরিকার এই গোপন রহস্য যদি চীন রাশিয়ার কাছে চলে যায়, তাহলে আমেরিকা কি আসলে চাপে পড়ে যাবে? এখন এই চীন রাশিয়ার কাছে চলে যায় না, এটা চলে গেছে। আচ্ছা। আপনার একাধিক এটা তো গেল শুধু একটা বাংকার বাস্টার, আপনার ইরানের হাতে প্রায় 9,500 থেকে 10,000-এর মতো বিভিন্ন ধরনের অবিস্ফোরিত বোমা ক্ষেপণাস্ত্র কিন্তু আছে। এইগুলো আমেরিকার জন্য একটা মাথা ব্যথার কারণ হয়েছে, যে এইগুলো যদি ইরানের মাধ্যমে যদি রাশিয়া এবং চীনের কাছে চলে যায় এবং ইরান সহ যারা ভবিষ্যতে আমেরিকার মোকাবেলায় দাঁড়াবে তাদের কাছে যদি এই ধরনের অস্ত্রের, আমেরিকার যে গোপন অস্ত্র ভাণ্ডার, এই গোপন অস্ত্র ভাণ্ডারের সব রহস্য যদি তারা ভেদ করে ফেলে, তাহলে আমেরিকার সামরিক সক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। 2 নাম্বার, এটা যেমন একটা, এর যে পাল্টা যদি আবার অস্ত্র, এই পুরো মেকানিজম পাল্টে যদি আবার পাল্টা অস্ত্র তৈরি করতে হয়, সেটা যেমন সময় সাপেক্ষ তেমনি ব্যয়বহুল। এই দুটো কাজ করা আমেরিকার জন্য এত সহজ হবে না। ফলে আমেরিকা কিন্তু খুবই চিন্তিত। সেই জন্য কিন্তু একটা দাবি উঠেছে, বা ট্রাম্প নিজেও ভাবছেন যে এখান থেকে দ্রুত ফিরে এসে পরিস্থিতিটা সামাল দিতে পারলেই তার জন্য কিন্তু ভালো হবে। এখন যে অবস্থা, এখান থেকে ফিরে যে আর পরিস্থিতি সামাল দেওয়া কি সম্ভব? পরিস্থিতি সামাল দেওয়া মানে তার একটা, যেরকম তিনি প্রথম থেকে বলছেন আমরা জিতেছি, ওই আপনার যে সর্বশেষ যে অপারেশন ফ্রিডম, সেখানে একটি জাহাজকে এনে বলানো হচ্ছে যে আমরা ওইখান থেকে আমেরিকান নৌবহরের ইয়ে থেকে আমরা পালিয়ে আসছি। হতে পারে যে এইরকম একটা ছলছুতা খুঁজে সেই ইরানের উপর আর একটা বড় মাপের আক্রমণ চালিয়ে সেখান থেকে যে ইরানের যা ক্ষতি করার করেছি, ইরান আগামী 10, 15, 20 বছরের মধ্যে আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। তো এরকম একটা কিছু বলে মুখ রক্ষার ইয়েতে আমেরিকা বেরিয়ে আসতে পারে বলে অন্তত আমার মনে হয়। আচ্ছা সেলিম খান, এই যে আমরা দেখলাম যে আপনি যেমনটি বলছিলেন যে প্রায় 9,500 থেকে 10,000 অবিস্ফোরিত বোমা কিংবা ক্ষেপণাস্ত্র ইরানের কাছে আছে, এগুলোকে তারা জাতীয় সম্পদ ঘোষণা করেছে। হ্যাঁ, এটার কারণটা এগুলো জাতীয় সম্পদ, ওই যে বলছিলেন যে রিভার্স ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, প্রত্যেকটি তারা বলছে যে এই একটি অবিস্ফোরিত যে বোমা বা ক্ষেপণাস্ত্র যেটাই হোক না কেন, কারণ তাদের এখন তারা নতুন করে তাদের ল্যাব তৈরি হয়েছে, সেই ল্যাবে এগুলো ওই যে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তার রহস্য উদ্ঘাটন, এবং রহস্য উদ্ঘাটনের মাধ্যমে আমেরিকার কারিগর, শুধু আমেরিকা না, ইসরায়েলেরও অনেক কিছু কিন্তু আপনার ইরানের হাতে চলে গেছে। এমনকি আমেরিকার যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানও তো ওই ইরানের মধ্যে আছে। সুতরাং মানে সব কিছু আমেরিকাকে কিন্তু অনেক বেশি চিন্তিত করে তুলেছে। এমনকি ধরেন যে যুদ্ধ বিমান বা আপনার হেলিকপ্টারগুলোকে ধ্বংস অবস্থায় আমরা দেখেছি, সেইগুলোকেও কিন্তু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ চলছে। এবং আপনি ইরানের সামরিক না, এটা হচ্ছে যে পারমাণবিক যে চুল্লিগুলো আছে, যেখানে পরমাণু বিশুদ্ধীকরণের কাজ চলে, সেই জায়গায় কিন্তু রাশিয়ান আপনার সায়েন্টিস্টরা কাজ করেন, বিভিন্ন লেভেলের ইঞ্জিনিয়াররা কাজ করেন, এবং আরও অন্যান্য জায়গায় যে কাজ করেন এটা তো আমরা জানি না। ফলে ইরান এককভাবে শুধু না, ইরান তার বন্ধুদের নিয়ে আমেরিকার এই বুদ্ধি কিন্তু তার কাছে ক্রমেই ফাঁস হয়ে যাচ্ছে। আচ্ছা সেলিম খান, আমরা শেষ করার আগে এই আমেরিকার প্রযুক্তি ফাঁস হয়ে যাচ্ছে, ইরান, রাশিয়া, চীন মিলে হয়তো আমেরিকার দুর্বলতা কিংবা আমেরিকার বানানোর কৌশল জেনে যাচ্ছে। আমেরিকা আসলে কতখানি দুর্বল হলো? তার যে বিশ্বে সে যে একটি পরাশক্তি ছিল, সেই জায়গাটা কতখানি ভিত নড়লো বলে মনে হয়? না, আমেরিকা এখনও বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি, সে সামরিক শক্তিতেও সবচেয়ে বড় শক্তি, আমেরিকা অর্থনৈতিকভাবেও এখনও সবচেয়ে বড় শক্তি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা বড় জিনিসের ধ্বংস হতেও কিন্তু সময় লাগে।
ব্রিটিশ সাম্রাজ্য গঠন হয়েছিল সেটা অস্ত যেতেও কিন্তু 200 বছর লেগে গিয়েছিল। সুতরাং আমেরিকা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যদি আমি ধরি আজকে প্রায় 81 বছর, 81 বছর ধরে যে আমেরিকার যে সাম্রাজ্য তৈরি করেছে তার মধ্যে সোভিয়েত ইউনিয়ন যতদিন ছিল ততদিন পর্যন্ত তার সাম্রাজ্য সেভাবে ছিল না, কিন্তু যদি 91 মানে পরবর্তী বিশ্বের কথা বলি সেটাও প্রায় 34 বছরের মতো যেখানে আমেরিকার একাধিপত্য চলছে। এই একাধিপত্য একদিনে নষ্ট হবে না, কারণ এই অস্ত্র বলি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন জায়গায় আমেরিকা কিন্তু অনেক অন্যদের চেয়ে এগিয়ে ছিল, এগিয়ে আছে, এখনও আছে। আমেরিকার যেটা সমস্যা, আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ, সেখানে সব কিছু এই যে চীন বা রাশিয়া সব তার অস্ত্র উৎপাদন কারখানা, এমনকি আপনার ভারতেরও অধিকাংশ যদি আমাদের প্রতিবেশী দেশ হিসাবে দেখি সব জায়গায় প্রায় অধিকাংশ দেশে অস্ত্র উৎপাদনের বিষয়গুলো থাকে হচ্ছে যে সরকারের নিয়ন্ত্রণাধীন। আমেরিকায় সেটা সরকারের নিয়ন্ত্রণাধীন না, বেসরকারি কোম্পানিগুলো সরকারের কাছ থেকে পয়সা নিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে, এই বোয়িং তৈরি করে, লকহিড মার্টিন তৈরি করে, আরও অনেক সংস্থা আছে যারা বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম সামরিক বাহিনীর জন্য তৈরি করে এবং পেন্টাগন থেকে তারা নিয়মিত পয়সা পায়। এখন হচ্ছে যে এই প্রক্রিয়াটাও কিন্তু একটা দীর্ঘ এবং একটু জটিল, যে কংগ্রেস থেকে পয়সা অনুমোদন হবে, সেই পয়সা ওদেরকে দেয়া হবে, ওরা কিন্তু দেয়া শুরু পয়সা আপনি দিবেন তারপরে কিন্তু কাজ শুরু করবে। আর এই ধরেন রাশিয়া, চীন বা অন্যান্য দেশের ক্ষেত্রে সমস্যাটা কম হচ্ছে, এরা সরকারি নির্দেশে সরকারি প্রতিষ্ঠানে চালিয়ে যেতে পারে, এর জন্য কোনো জায়গায় একক একজন বললে যদি প্রেসিডেন্ট পুতিন বলেন তাহলেই হবে, কিন্তু আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্প বললেই এই জিনিসটা হবে এরকম কিন্তু না, তাকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে, তাকে ফান্ড পেতে হবে, ফান্ড তাকে ডিসবার্স করতে হবে সেই কোম্পানির পক্ষে, সেই কোম্পানি যখন পয়সা পাবে তখন। ফলে আমেরিকা জ্ঞান বিজ্ঞান বা অন্য কিছুতে পিছিয়ে আছে বিষয়টা এরকম না, কিন্তু আমেরিকার ভাড়ারে কিন্তু টান পড়েছে, কারণ তাকে তো সে শুধু তো যুদ্ধ চালায়নি, সে নিজে গিয়ে যুদ্ধে জড়িয়েছে ইরানে, সে ইসরায়েল যে যুদ্ধ করেছে অস্ত্র পেয়েছে কোথায়? আমেরিকা থেকে। আপনি ইউক্রেন যে 4 বছর ধরে লড়াই করছে, তা ইউক্রেনের সবচেয়ে বেশি অস্ত্র কার কাছ থেকে পেয়েছে? আমেরিকার কাছ থেকে। তো আমেরিকার তো অসীম অস্ত্র ভাণ্ডার নেই, আমেরিকা কেন, কারোরই নেই। তো এই অস্ত্র ভাণ্ডার আস্তে 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 কমতে শুরু করেছে, এই দিকটায় তারা ইরানে এরকমভাবে ধরা খাবেন এই জিনিসটা আসলে ভাবেননি। এই জন্যই মনে হচ্ছে যে আমেরিকা দুর্বল হয়েছে, আমেরিকা অনেক কিছু হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু আদপে এইটা ওই দুর্বলতার দৃষ্টিকোণ থেকে বিচার না করে অন্যভাবে বিচার করলেই ভালো হয়। এবং আমেরিকার যে পদ্ধতি, এই পদ্ধতিগত জায়গায় যদি পরিবর্তন আসে তাহলেও সেটা বিশ্বের জন্য আর একটা বিপদের কারণ হবে, কারণ একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আপনার উত্তরণ ঘটাই ভালো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যদি এই যুদ্ধ, এই সংঘাত এই বিশ্বকে মানে ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ডে নিয়ে যেতে পারে, সেটিই হবে এই যুদ্ধের সবচেয়ে বড় আউটকাম বা ফলাফল, যেটা থেকে সারা বিশ্বের মানুষ উপকৃত হবে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।